ভাবুন তো, রাস্তায় দাঁড়িয়ে ক্ষমতার অহংকারে অন্ধ এক পুলিশ অফিসার এক নিরীহ তরুণীকে সজোরে চড় মারল, তার জন্মদিনের কেক বুটজুতো দিয়ে রাস্তায় পিষে দিল এবং তার বৃদ্ধা মাকে টানা হেঁচড়া করে হাজতের অন্ধকার প্রকোষ্ঠে আটকে রাখল। কিন্তু সেই দাম্ভিক অফিসার ঘুণাক্ষরেও জানত না যে সে আসলে কার গায়ে হাত তুলেছে। সে জানত না যে মেয়েটিকে সে হাজতে পচাচ্ছে তার আপন বড় বোন, এই পুরো জেলার সবচেয়ে ক্ষমতাবান মানুষ, স্বয়ং ডিসি, জেলা প্রশাসক। আর তারপর শুরু হলো এক ভয়ঙ্কর বদলা, এমন এক বদলা যা পুরো শহরের দুর্নীতিগ্রস্ত পুলিশ প্রশাসন আর প্রভাবশালী রাঘব বোয়ালদের হাঁটু গাড়কে বাধ্য করেছিল। কি ঘটেছিল সেদিন? কিভাবে একজন নারী ডিসি পুরো পচে যাওয়া সিস্টেমের শেকড় উপড়ে ফেলেছিল? এই লোমহর্ষক এবং অনুপ্রেরণাদায়ক পুরো গল্পটি শোনার আগে ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং এমন আরও আকর্ষণীয় গল্প পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করা যাক আজকের মূল রোমাঞ্চকর গল্প। সকাল ঠিক 10টা বাজে। জেলার ডিসি, ডেপুটি কমিশনার ঐশী সেন নিজের দপ্তরে বসে একের পর এক ফাইল দেখছিল। কাজের প্রচণ্ড চাপের মাঝেই হঠাৎ তার মোবাইল ফোনটা বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখল কলটা এসেছে তার ছোট বোন মেঘলার কাছ থেকে। ঐশী ফোন তুলতেই ওপাশ থেকে মেঘলার উচ্ছ্বাসে ভরা কণ্ঠস্বর ভেসে উঠল, দিদি, আজ কিন্তু আমার জন্মদিন, তুমি আজ তাড়াতাড়ি বাসায় চলে এসো, আমাদের দুজনকে একসাথে কেক কিনতে যেতে হবে। দাপ্তরিক পাহাড়সম দায়িত্বের মাঝেও ছোট বোনের এই মিষ্টি আবদার শুনে ঐশীর মুখে প্রশান্তির হাসি ফুটে উঠল। সে গভীর স্নেহ নিয়ে বলল, আরে বাহ, আমার আদরের বোনের জন্মদিন আজ। কিন্তু বোন, আজ তো আমার অফিসে খুব জরুরি একটা মিটিং আছে, সন্ধ্যের আগে কোনোভাবেই ফ্রি হতে পারবো না। তুমি বরং একটা কাজ করো, মাকে সাথে নিয়ে বাজারে চলে যাও আর নিজের পছন্দের সবচেয়ে সুন্দর কেকটা কিনে আনো। আমি কথা দিচ্ছি সন্ধ্যায় খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসব। তারপর আমরা সবাই মিলে দারুণভাবে তোমার জন্মদিন পালন করব। মেঘলা একটু মন খারাপ করে বলল, ঠিক আছে দিদি, কোনো ব্যাপার না, আমি মাকে নিয়েই চলে যাব, কিন্তু তুমি কিন্তু একদম দেরি করবে না, তাড়াতাড়ি চলে এসো। ঐশী হাসতে হাসতে বলল, একদম পাক্কা প্রমিস, আমার জান। এবার যাও, কেক নিয়ে এসো, আর হ্যাঁ, সাবধানে যাতায়াত করবে। এই বলে সে ফোনটা রেখে দিল। মেঘলা দৌড়ে গিয়ে তার মা সুমিতা দেবীকে ডাকল। মা, চলো না একটু বাজারে যাই, কেক আনতে হবে। দিদির অফিসে আজ খুব কাজের চাপ, তাই দিদি বলল তোমার সাথে গিয়ে কেকটা নিয়ে আসতে। সুমিতা দেবী হাসি মুখে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ মা, চলো যাই, কিন্তু আগে ভালো করে তৈরি হয়ে নাও, আর হ্যাঁ, স্কুটিতে ওঠার সময় হেলমেট পরতে একদম ভুলবে না। মেঘলা তৈরি হয়ে আসার পর মা মেয়ে দুজনে স্কুটিতে করে বাজারের দিকে রওনা হল। রাস্তায় যেতে যেতে মেঘলা তার মায়ের সাথে অনর্গল গল্প করছিল। সে বলল, মা, আজ কিন্তু আমি দুটো কেক কিনব, একটাতে আমার নাম লেখা থাকবে আর আরেকটাতে দিদির নাম। সুমিতা দেবী মেয়ের মাথায় হাত বুলিয়ে বলল, অবশ্যই কিনবে মা, তোর দিদিও তোকে নিজের প্রাণের চেয়ে বেশি ভালোবাসে। বাজারে পৌঁছে শহরের সবচেয়ে বড় বেকারি থেকে তারা দুটো সুন্দর কেক কিনল। একটার ওপর চমৎকার নকশা করে লেখা ছিল, শুভ জন্মদিন মেঘলা, এবং অন্যটার ওপর লেখা ছিল, ভালোবাসা নিয়েও দিদি ঐশী। মেঘলার মনে তখন বাঁধ ভাঙা আনন্দ। সে ভাবছিল, আজ সন্ধ্যায় যখন দিদি ফিরবে আর সবাই মিলে কেক কাটবে, তখন কত মজাই না হবে। কেকগুলো সযত্নে নিয়ে তারা যখন স্কুটিতে করে বাড়ির দিকে ফিরছিল, তখন শহরের বাইরের দিকের একটি রাস্তায় হঠাৎ তারা দেখল পুলিশের একটি বড় চেকপোস্ট বসানো হয়েছে। রূপনগর থানার বদমেজাজি ইন্সপেক্টর রফিক শিকদার তার জিপের বনেটের উপর পা তুলে দিয়ে অত্যন্ত দাম্ভিক ভঙ্গিতে দাঁড়িয়েছিল। তার সাথে কনস্টেবল মন্টু ও বশির নামের দুজন পুলিশ সদস্যও ছিল, যারা ওই রাস্তা দিয়ে যাওয়া প্রায় প্রতিটি গাড়ি থামিয়ে মানুষকে অযথাই হয়রানি করছিল। মেঘলার স্কুটিটা কাছাকাছি আসতেই রফিক হাত তুলে তাদের থামার ইশারা করল। সে অত্যন্ত কর্কশ গলায় গর্জে উঠে বলল, এই মেয়ে, থামো, স্কুটিটা রাস্তার পাশে রাখো, এত তাড়াহুড়ো করে কোথায় উড়ে যাচ্ছ শুনি? মেঘলা শান্তভাবে স্কুটিটা রাস্তার পাশে দাঁড় করিয়ে হেলমেট খুলতে খুলতে বলল, স্যার, আমরা আমাদের বাড়িতে যাচ্ছি, বাজার থেকে কিছু দরকারি জিনিসপত্র কিনে ফিরছিলাম। রফিক চোখ রাঙিয়ে বলল, গাড়ির কাগজপত্র আর লাইসেন্স বের করো। মেঘলা কোনো প্রতিবাদ না করে গাড়ির ডিকি খুলে আরসি বুকটা বের করে তার হাতে দিল। রফিক আরসি বুকটা নেড়েচেড়ে দেখল যে সেটি নবায়ন করার মেয়াদ শেষ হতে এখনও ঠিক 1 মাস বাকি আছে। কিন্তু এই সামান্য বিষয় নিয়েই সে হঠাৎ অগ্নিশর্মা হয়ে উঠল এবং ধমক দিয়ে বলল, আরে, এসব কি?
আর মাত্র 1 মাস পরই এর মেয়াদ শেষ হয়ে যাবে, আর তুমি এটা নিয়ে দিব্যি রাস্তায় ঘুরে বেড়াচ্ছ। এখন ৫,০০০ টাকার চালান কাটতে হবে, নয়তো সোজা থানায় গিয়ে হাজতে ঢুকতে হবে। মেঘলা বেশ ভয় পেয়ে গেল এবং বিনীতভাবে বলল, স্যার, রিনিউ করানোর তো এখনও পুরো 1 মাস সময় বাকি আছে। আমরা না হয় কালকেই গিয়ে এটা রিনিউ করিয়ে নেব। প্লিজ স্যার, আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করুন। ঠিক তখনই কনস্টেবল মন্টু মাঝখান থেকে ফোড়ন কেটে বলল, স্যার, এদের চেহারাগুলো একটু ভালো করে দেখুন, কেমন নিরীহ সাজার নাটক করছে। কে জানে, হয়তো এই স্কুটিটাও কোথাও থেকে চুরি করে নিয়ে এসেছে। কনস্টেবল বশিরও বিকৃত হাসি হেসে বলল, একদম ঠিক বলেছেন স্যার, এদের চেহারা তো পুরো চোর বাটপারদের মতো, আর সাথেই বুড়িটাও জুটেছে। নিশ্চয়ই এর মধ্যে কোনো বড়সড় ঘাপলা আছে। বুড়ি আর চোর শব্দগুলো শুনে সুমিতা দেবীর বুকটা ব্যথায় মুচড়ে উঠল। অপমানে তার চোখ দুটো পানিতে ছলছল করে এলো। নিজের মায়ের এমন অপমান সহ্য করতে না পেরে মেঘলার প্রচণ্ড রাগ হল। সে কিছুটা চড়া গলায় বলল, স্যার, ইনি আমার মা, আপনারা অন্তত আপনাদের মুখের ভাষাটা ঠিক রাখুন। আমরা কোনো বেআইনি কাজ করিনি, শুধু গাড়ির কাগজটা 1 মাসের মধ্যে রিনিউ করাতে হবে, এই তো। এর জন্য আপনারা এভাবে অপমান করতে পারেন না। মেঘলার মুখে এইটুকু প্রতিবাদ শুনে রফিকের রাগ যেন সপ্তম আকাশে পৌঁছে গেল। হঠাৎ তার নজর পড়ল সুমিতা দেবীর হাতে সযত্নে ধরে রাখা বাক্স দুটোর দিকে। সে রাগে ফুসফুসে বলল, এই বুড়ি, ওই বাক্সগুলোর ভেতরে কি লুকিয়ে রেখেছিস? আমাদেরও একটু দেখা, কোথা থেকে আবার কি চুরি করে নিয়ে এলি কে জানে। এই বলে সে এক ঝটকায় সুমিতা দেবীর হাত থেকে বাক্স দুটো ছিনিয়ে নিল। কনস্টেবল বশির কৌতূহলী হয়ে জিজ্ঞেস করল, স্যার, ভেতরে কি আছে? রফিক একটা বাক্স খুলতেই ভেতরে সুন্দর কেকটা দেখে তার ঠোঁটে এক কুৎসিত হাসি ফুটে উঠল। সে ব্যঙ্গ করে বলল, আরে বাহ, জন্মদিনের কেক, কি দারুণ ব্যাপার। এই কথা বলেই সে ক্ষমতার অহংকারে কেকটার একটা বড় অংশ হাত দিয়ে খামচে তুলে নিয়ে নিজের মুখে পুড়ে দিল এবং চিবোতে চিবোতে বলল, স্বাদটাকো খাসা। রফিককে এভাবে কেক খেতে দেখে মন্টু আর দোষীরও হো হো করে হাসতে হাসতে কেকের ওপর হামলে পড়ল। রাস্তায় দাঁড়িয়ে মেঘলা আর তার বয়স্ক মা একদম অসহায়ভাবে এই নিষ্ঠুর দৃশ্যটা দেখতে বাধ্য হল। মেঘলা হাউমাউ করে কেঁদে উঠে বলল, প্লিজ স্যার, এমন করবেন না, ওটা আমার জন্মদিনের কেক, দয়া করে ওটা খাবেন না। কিন্তু পাষাণ রফিকের মনে বিন্দুমাত্র দয়া হল না। সে অবশিষ্ট কেকটা রাস্তায় ছুঁড়ে ফেলে নিজের বুট জুতো দিয়ে পিষে দিল। দিদির জন্য কেনা দ্বিতীয় কেকটাও সে আঁচড়ে মাটিতে ফেলে দিল, যেটার উপর লেখা ছিল, ভালোবাসা নিও দিদি, ঐশী। চোখের সামনে নিজেদের এত স্বাদের জিনিসগুলো এভাবে নষ্ট হতে দেখে মেঘলা এবং সুমিতা দেবী দুজনেই কান্নায় ভেঙে পড়ল। পুরো রাস্তায় কেকের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল, আর তার সাথে যেন চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছিল মেঘলার ছোট্ট হৃদয়টা। রফিক মাটিতে পড়ে থাকা কেকটাকে লাথি মেরে সরিয়ে দিয়ে মেঘলার খুব কাছে এগিয়ে এলো এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই সজোরে মেঘলার গালে একটা চড় বসিয়ে দিল। চড়ের আওয়াজটা এতই তীব্র ছিল যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরাও চমকে গিয়ে থমকে দাঁড়াল। মেঘলার চোখ থেকে অঝরে জল ঝরতে লাগল। সে বিশ্বাসই করতে পারছিল না যে নিজের শহরের রক্ষক পুলিশের লোকেরাই তাকে এভাবে মাঝ রাস্তায় মারধর করছে। সুমিতা দেবী আর্তনাদ করে উঠে বলল, আরে আপনারা এসব কি করছেন অফিসার? ও তো একটা বাচ্চা মেয়ে, আজ ওর জন্মদিন। আমরা তো আপনাদের কোনো ক্ষতি করিনি বা কোনো অপরাধ করিনি, দয়া করে আমাদের এবার যেতে দিন। রফিক সুমিতা দেবীকে একটা ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে বলল, চুপ করে থাক বুড়ি, বেশি কথা বললে তোরও কিন্তু একই হাল হবে। মন্টু এবং বশির নোংরা হাসি হেসে বলল, কি ম্যাডাম, আপনার সব দেমাগ এখন কোথায় গেল? রফিক আরসি বুকটা হাওয়ায় ছুড়ে দিয়ে বলল, এসব ভুয়া আর জাল কাগজপত্র, এরা আমাকে বোকা বানানোর চেষ্টা করছে। এই দুটোকে এক্ষুনি ধরে জিপের পেছনে তোলো। থানায় নিয়ে গিয়ে যখন ডান্ডা মারব তখন সব সত্যি একা একাই বেরিয়ে আসবে। মেঘলার বুকের ভেতর অপমানের আগুন জ্বলছিল, কিন্তু সে নিরুপায় ছিল। সে জানত এখন যদি সে উল্টো কোনো প্রতিবাদ করে বা হাত তোলে তবে বিপদ আরও বহুগুণী বেড়ে যাবে। ততক্ষণে রাস্তায় বেশ ভালোই ভিড় জমে গিয়েছিল। অনেকেই দূর থেকে মোবাইল বের করে পুরো ঘটনার ভিডিও করছিল, কিন্তু পুলিশের ভয়ে কেউই সামনে এগিয়ে এসে এই অসহায় মা মেয়ের সাহায্যে হাত বাড়ানোর সাহস দেখাল না। দুজন কনস্টেবল ধাক্কা দিতে দিতে সুমিতা দেবী আর মেঘলাকে জিপের পেছনের সিটে গিয়ে তুলল। মেয়ের গালের লাল হয়ে যাওয়া দাগটা দেখে সুমিতা দেবী নীরবে কাঁদছিল। জিপে উঠেই তিনি তার আদরের মেয়েকে নিজের বুকে জড়িয়ে ধরল এবং ফিসফিস করে বলল, কাঁদিস না মা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। তোর দিদি একবার খবরটা পাক, সে ঠিক আমাদের এখান থেকে বের করে নিয়ে যাবে। জিপ সোজা রূপনগর থানার দিকে ছুটে চলল। থানায় পৌঁছনোর পরপরই রফিক তার লোকজনকে নির্দেশ দিয়ে বলল,
এই দুটোকে সোজা হাজতের ভেতর ভরে দে। সারা রাত যখন মশার কামড় খাবে তখন মাথার সব গরম হাওয়া এমনিতেই বেরিয়ে যাবে। কনস্টেবল মন্টু কোনো রকম দয়ামায়ে না দেখিয়ে মা মেয়েকে ধাক্কা মেরে থানার পেছনের এক ঘুটঘুটে অন্ধকার আর নোংরা কুঠুরিতে ঢুকিয়ে বাইরে থেকে তালা আটকে দিল। সেই কুঠুরির ভেতরটা ছিল প্রচণ্ড স্যাঁতসেঁতে, আর সেখান থেকে তীব্র দুর্গন্ধ আসছিল, যার ফলে ঠিকমতো শ্বাস নেওয়াও কঠিন হয়ে পড়ছিল। মেঘলার আবার ছোটবেলা থেকেই বদ্ধ বা অন্ধকার জায়গার প্রতি মারাত্মক ভয় ছিল। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় যাকে ক্লস্ট্রোফোবিয়া বলা হয়। লোহার ভারী দরজাটা বন্ধ হওয়ার সাথে সাথেই মেঘলার ভেতরে এক চরম আতঙ্ক কাজ করতে শুরু করল। তার শ্বাসপ্রশ্বাস দ্রুততর হতে লাগল এবং তার মনে হতে লাগল যেন চারপাশের দেওয়ালগুলো তাকে পিষে ফেলার জন্য এগিয়ে আসছে। সুমিতা দেবী মুহূর্তেই বুঝতে পারল যে তার মেয়ের প্যানিক অ্যাটাক শুরু হয়ে গেছে। তিনি মেঘলাকে শক্ত করে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলল, ভয় পাস না মা, আমি তো তোর সাথেই আছি। চোখ বন্ধ করে লম্বা লম্বা শ্বাস নে। কিন্তু মেঘলার অবস্থা ক্রমেই আরও খারাপ হতে লাগল। সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠল, প্লিজ আমাকে এখান থেকে বের করুন, আমার দম বন্ধ হয়ে আসছে, মা আমার খুব ভয় করছে। মেয়ের এই মুমূর্ষু অবস্থা দেখে সুমিতা দেবী লোহার গারদ ধরে পাগলের মতো চিৎকার করতে লাগল, বাইরে কে আছেন? দয়া করে দরজাটা একটু খুলে দিন, আমার মেয়ের খুব শরীর খারাপ, ওর শ্বাসকষ্টের রোগ আছে, ও মরে যাবে। কিন্তু বাইরে থেকে কারও কোনো সাড়া শব্দ এলো না। বেশ কিছুক্ষণ পর একজন পুলিশ এসে বিরক্তিমাখা কণ্ঠে ধমক দিয়ে বলল, চুপচাপ এক কোণে পড়ে থাক, যত সব ফালতু ড্রামা, সকাল হওয়ার আগে এই দরজা কোনোভাবেই খুলবে না। সুমিতা দেবীর দুচোখ বেয়ে তখন অসহায়ত্বের অশ্রু গড়িয়ে পড়ছিল। তিনি এক হাতে নিজের মেয়েকে আগলে রাখছিল আর মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল যেন কোনোভাবে এই খবরটা ঐশীর কাছে পৌঁছায়। ওদিকে মেঘলার অবস্থা তখন আরও শোচনীয়। সে ক্রমাগত কাঁদছিল আর অক্সিজেনের অভাবে খাবি খাচ্ছিল। সুমিতা দেবী মেঘলার মাথাটা নিজের কোলে তুলে নিয়ে পরম মমতায় তার পিঠে হাত বুলিয়ে দিতে থাকল। এদিকে জেলা প্রশাসকের দপ্তরে বসে ঐশী সারাদিনের একের পর এক মিটিং আর ফাইলের কাজ শেষ করছিল। ঘড়িতে যখন সন্ধ্যা ৬টা বাজল, তখন হঠাৎ তার মনে পড়ল যে আজ তো মেঘলার জন্মদিন। সে সাথে সাথে মেঘলার নম্বরে ফোন করল, কিন্তু দেখল ফোন বন্ধ। এরপর সে মায়ের নম্বরেও ডায়াল করল, সেই ফোনও বন্ধ। ঐশী একটু অবাক হল, তবে সে ভাবল হয়তো দুজনেরই ফোনের চার্জ শেষ হয়ে গেছে। সে তাড়াহুড়ো করে ডেস্কের কাজ গুছিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছে যখন সে দেখল সদর দরজায় একটা বড় তালা ঝুলছে এবং ভেতরে কেউ নেই, তখন তার মনে অজানা এক আশঙ্কার সৃষ্টি হল। সে বারবার কলিং বেল বাজাল। বেশ কয়েকবার মা আর বোনকে ধরে ডাকল, কিন্তু ভেতর থেকে কোনো সাড়া এলো না। ঐশী এবার সত্যি সত্যিই চিন্তায় পড়ে গেল। সে তড়িঘড়ি করে পাশের বাড়ির আন্টির কাছে গিয়ে জিজ্ঞেস করল, আন্টি, আপনি কি আজ আমার মা আর মেঘলাকে কোথাও যেতে দেখেছেন? প্রতিবেশী মহিলা উত্তর দিল, হ্যাঁ মা, সকাল ওই 10টার দিকে তো দেখলাম দুজনে স্কুটি নিয়ে বাজারের দিকে গেল, কিন্তু এরপর তো আর তাদের ফিরে আসতে দেখলাম না। এই কথা শুনে ঐশীর বুকের ভেতরটা ছ্যাঁত করে উঠল। তার ষষ্ঠ ইন্দ্রিয় বলছিল যে নিশ্চয়ই বড় কোনো বিপদ হয়েছে। সে সাথে সাথে তার বিশ্বস্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাশেদকে ফোন করে বলল, রাশেদ, তুমি এক্ষুনি বাজারের দিকে যাও, গিয়ে খবর নাও আমার মা আর বোন কোথায়। ওরা সকালে সেই বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এখনও ফেরেনি। রাশেদ তৎক্ষণাৎ উত্তর দিল, জি ম্যাডাম, আমি এক্ষুনি যাচ্ছি। রাশেদ বাজারে গিয়ে বেশ কয়েকটি দোকানে খোঁজ খবর নিল। বেকারি দোকানে গিয়ে জানতে পারল যে হ্যাঁ, সকালে তারা সেখান থেকে দুটো কেক কিনে নিয়ে গিয়েছিল। এরপর রাশেদ আরও কিছু মানুষকে জিজ্ঞেস করলে একজন জানালো যে শহরের বাইরের রাস্তায় আজ পুলিশের একটি চেকপোস্ট বসেছিল এবং সেখানে সকালে বেশ বড়সড় একটা ঝামেলা হয়েছে। খবর পেয়ে রাশেদ দ্রুত সেই রাস্তার দিকে গেল। সেখানে থাকা এক চা দোকানির কাছে জানতে চাইলে সে বলল, আরে ভাই, আজ দুপুরে তো এখানে এক অদ্ভুত কাণ্ড হয়ে গেল। এক স্কুটিওয়ালা মেয়ে আর এক বয়স্ক মহিলাকে পুলিশ এসে জোর করে ধরে নিয়ে গেছে। ওই পুলিশ অফিসার মেয়েটাকে সবার সামনে থাপ্পড়ও মেরেছে, তারপর টানা হ্যাচাটা করে জিপে তুলে সোজা থানায় নিয়ে গেছে। এই কথা শোনা মাত্রই রাশেদের মাথায় যেন বাজ পড়ল। সে এক মুহূর্তও দেরি না করে ঐশীকে ফোন করে পুরো ঘটনাটা খুলে বলল। ঐশী নিজের কানকেও যেন বিশ্বাস করতে পারছিল না। সে রাশেদকে নির্দেশ দিল, রাশেদ, তুমি তাড়াতাড়ি খোঁজ নিয়ে দেখো ওটা কোন থানা ছিল এবং সেখানে ঠিক কী ঘটেছিল।
ঠিক সেই সময়েই সোশ্যাল মিডিয়ায় একটি চাঞ্চল্যকর ভিডিও আগুনের মতো ছড়িয়ে পড়তে শুরু করেছিল। ভিডিওটি ছিল সেই চেকপোস্টে পুলিশের অমানবিক গুন্ডামির, যেখানে স্পষ্ট দেখা যাচ্ছিল একজন পুলিশ অফিসার এক তরুণীকে জঘন্যভাবে থাপ্পড় মারছে এবং একজন বয়স্ক মহিলাকে অপমান করে টানা হ্যাচড়া করে জিপে তুলছে। হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে শুরু করে ফেসবুকে ভিডিওটি হু হু করে শেয়ার হচ্ছিল। সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে কমেন্ট করছিল, এ কেমন পুলিশ যারা সাধারণ নিরীহ মেয়েদের গায়ে এভাবে হাত তোলে। ঘুরতে ঘুরতে সেই ভাইরাল ভিডিওটি পিএ রাশেদের হোয়াটসঅ্যাপেও চলে এলো। ভিডিওটা প্লে করার পর রাশেদের পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল। সে চোখ কচলে ৩-৪ বার ভিডিওটা দেখল এবং তার সম্পূর্ণ বিশ্বাস হয়ে গেল যে ভিডিওর ওই মেয়েটি আর কেউ নয়, স্বয়ং ডিসি ম্যাডামের ছোট বোন মেঘলা, এবং তার সাথে থাকা মহিলাটি হল তাদের মা সুমিতা দেবী। রাশেদ কাঁপতে কাঁপতে সোজা ঐশী ম্যাডামের বাংলোতে গিয়ে পৌঁছাল। ঐশী তখন বাড়ির লনে বসে অস্থিরভাবে পায়চারি করছিল, আর মা বোনের চিন্তায় ব্যাকুল হয়ে উঠেছিল। রাশেদের ঘরমাক্ত আর ফ্যাকাশে চেহারা দেখে ঐশী বুঝে গেল যে পরিস্থিতি অত্যন্ত গুরুতর। সে দ্রুত রাশেদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, কি হয়েছে রাশেদ, তুমি এত ঘামছ কেন? আমার মা আর বোনের কোনো খোঁজ পেলি? রাশেদ ঢোক গিলে কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি আগে এই ভিডিওটা একবার দেখুন। এই বলে রাশেদ তার মোবাইল ফোনটা ঐশীর দিকে এগিয়ে দিল। ঐশী বুক ভরা উৎকণ্ঠা নিয়ে ফোনটা হাতে নিল এবং ভিডিওটা চালু করল। ভিডিওটা দেখতে দেখতে ঐশীর মুখের চেহারা যেন পাথরের মতো শক্ত হয়ে গেল। যখন সে দেখল সেই রফিক নামের অফিসারটা তার আদরের ছোট বোন মেঘলার গালে সজোরে থাপ্পড় মারছে, তখন ঐশীর হাত দুটো থরথর করে কাঁপতে শুরু করল। মোবাইলটা তার হাত থেকে প্রায় পড়েই যাচ্ছিল। তার চোখ দুটো জলে ভরে এলো, কিন্তু ঐশী খুব দ্রুতই নিজের আবেগটাকে সামলে নিল। সে এই জেলার সর্বোচ্চ প্রশাসক, একজন ডিসি। কান্নাকাটি করে দুর্বল হওয়ার কোনো অধিকার তার নেই। তার ভেতরের বোনের হৃদয়টা ডুকরে কাঁদলেও তার ভেতরের কঠোর এবং ন্যায়পরায়ণ প্রশাসক সত্তা ততক্ষণে সম্পূর্ণ জেগে উঠেছে। ঐশী একটা দীর্ঘশ্বাস নিয়ে চোখ মুছে রাশেদকে বলল, রাশেদ, আমাকে এক্ষুনি বলো এটা কোন থানার ঘটনা? আমার মা আর বোন এই মুহূর্তে কোথায় আছে? আমার প্রতি মিনিটের আপডেট চাই। তার কণ্ঠস্বরে এমন এক হিমশীতল শীতলতা এবং ভয়ঙ্কর রাগ মিশেছিল যে রাশেদও ভয় পেয়ে গেল। রাশেদ বেশ বুঝতে পারছিল আজ এই শহরে এক প্রলয়ঙ্করী ঝড় উঠতে চলেছে, এমন এক ঝড় যা অনেক দুর্নীতিগ্রস্ত পুলিশ অফিসারের মাথার টুপি এবং অনেক রাঘব বোয়ালের ক্ষমতার গদি চিরতরে উড়িয়ে নিয়ে যাবে। রাশেদ চলে যাওয়ার পর ঐশী লনের ঘাসের উপরই বসে পড়ল। তার কেবলই মনে পড়ছিল তার মায়ের মুখটা, যে মা নিজের সারাটা জীবন হাড়ভাঙা খাটুনি খেটে তাদের 2 বোনকে মানুষ করেছে, আর তার আদরের ছোট বোন মেঘলা, যার আজ এত সুন্দর একটা দিন হওয়ার কথা ছিল, তার সাথেই কিনা এমন অমানুষিক আচরণ। ঐশী মনে মনে প্রতিজ্ঞা করল, আজ আমি এই শহরের ডিসি হওয়ার আসল ক্ষমতা ওই উর্দি পরা গুন্ডাগুলোকে হাড়ে হাড়ে বুঝিয়ে ছাড়ব। আজ ন্যায় বিচার হবেই, আর এমন দৃষ্টান্তমূলক বিচার হবে যে ওদের আগামী 7 প্রজন্ম এই শাস্তির কথা মনে রাখবে। ঠিক 10 মিনিটের মাথায় রাশেদ সব তথ্য জোগাড় করে ঐশীকে জানাল। সে বলল, ম্যাডাম, ওই থানাটার নাম রূপনগর থানা, শহরের একদম শেষ প্রান্তে ওদের সীমানা, আর ওই বদমাশ ইন্সপেক্টরটার নাম রফিক শিকদার। তথ্য পাওয়া মাত্রই ঐশী সোজা জেলার পুলিশ সুপার এসপিকে ফোন করল। এসপি সাহেব ফোন রিসিভ করতেই ঐশী অত্যন্ত কড়া এবং গম্ভীর গলায় বলল, এসপি সাহেব, আমার এই মুহূর্তেই রূপনগর থানার সমস্ত ডিটেলস চাই, আর ওই থানার যে ইনচার্জ ইন্সপেক্টর রফিক শিকদার, তার নাড়ি ভুড়ির সব খবর আমার টেবিলে চাই। এসপি সাহেব ডিসির এমন রুদ্রমূর্তি দেখে কিছুটা হকচকিয়ে গিয়া বললেন, ম্যাডাম, হঠাৎ কি হলো? বিশেষ কোনো ঘটনা ঘটেছে কি? ঐশী দাঁতের দাঁত চেপে বলল, এসপি সাহেব, আপনি দয়া করে সোশ্যাল মিডিয়ায় একটু চোখ রাখুন। ওই ভাইরাল হওয়া ভিডিওটা দেখলেই আপনি সব উত্তর পেয়ে যাবেন। এসপি সাহেব তৎক্ষণাৎ ভিডিওটা বের করে দেখলেন এবং ঘটনাটা অনুধাবন করা মাত্রই তার শিরদাঁড়া বেয়ে ভয়ের একটা ঠান্ডা স্রোত নেমে গেল। তিনি তোতলামো গলায় বললেন, ম্যাডাম, এ তো মারাত্মক অপরাধ। আমি এক্ষুনি ওই রফিককে ফোন করে দেখছি। ঐশী ধমক দিয়ে বলল, শুধু ফোন করলে হবে না এসপি সাহেব, আমি চাই এই মুহূর্তের মধ্যে আমার মা আর বোনকে ওই নোংরা হাজত থেকে সসম্মানে বের করে আনা হোক। আর শুনে রাখুন, ওদের যদি একটা পশমেরও ক্ষতি হয় তবে আমি কাউকে আস্ত ছাড়ব না। এসপি ঘাম মুছতে মুছতে বললেন, ম্যাডাম, আপনি একদম চিন্তা করবেন না, আমি এক্ষুনি সবচেয়ে কড়া অ্যাকশন নিচ্ছি। এদিকে রূপনগর থানায় বসে রফিক তার আলিশান চেয়ারে হেলান দিয়ে খুব আয়েশ করে চায়ে চুমুক দিচ্ছিল।
তার তো মনে হচ্ছিল রাস্তা থেকে দুটো বেয়াদব মহিলাকে তুলে এনে হাজতে ভরে সেজন্য বিশাল বড় কোনো যুদ্ধ জয় করে ফেলেছে। ঠিক এমন সময় তার টেবিলের ওপর রাখা মোবাইলটা তীব্র শব্দে বেজে উঠল। স্ক্রিনে এসপি স্যার নামটা ভাসতে দেখে সে চট করে সোজা হয়ে বসল এবং খুব স্মার্ট গলায় ফোনটা ধরে বলল, জয় হিন্দ স্যার। ফোনের ওপাশ থেকে এসপির ক্ষুব্ধ এবং আতঙ্কিত চিৎকার ভেসে এলো, রফিক, তোর থানায় আজ নতুন কোনো অ্যারেস্ট হয়েছে? রফিক বুক ফুলিয়ে গর্বের সাথে বলল, জি স্যার, আজ সকালে দুটা বদমাশ মহিলাকে ধরেছি, স্কুটিতে করে যাচ্ছিল আর আমাকেই কিনা আইন শেখাতে আসছিল। আমার সন্দেহ হওয়ায় সোজা এনে হাজতে ঢুকিয়ে দিয়েছি। কাল সকাল পর্যন্ত ভেতরে রাখলে সব তেজ এমনিতেই ফুরিয়ে যাবে। এসপির গলার রাগে যেন ফেটে পড়ল। তিনি বিকট চিৎকার করে বললেন, হারামজাদা, তুই তো আজ নিজেকে আর আমাকে পুরোপুরি শেষ করে দিয়েছিস। তুই জানিস ওই দুজন মহিলা কে? ওনারা কোনো সাধারণ মানুষ নন, ওনারা এই জেলার স্বয়ং ডিসি ঐশী সেনার মা এবং ছোট বোন। আর তুই যে ওদের রাস্তায় ফেলে থাপ্পড় মেরেছিস সেই ভিডিও এখন পুরো শহরে ভাইরাল হয়ে গেছে, মুখ্যমন্ত্রীর কান অবধি খবর পৌঁছে গেছে। তুই ডিসির ফ্যামিলির গায়ে হাত তুললি? তুই তো আস্ত একটা গাধা। এই কথাগুলো শোনা মাত্রই রফিকের শরীর থেকে যেন সব রক্ত এক নিমেষে উধাও হয়ে গেল। তার মুখটা ফ্যাকাশে কাগজের মতো সাদা হয়ে গেল। সে আঁটু কাঁপতে কাঁপতে তোতলানো গলায় বলল, স্যার, বিশ্বাস করুন, আমি সত্যিই জানতাম না। ওনারা তো আমাকে একবারের জন্য নিজেদের পরিচয় দেয়নি। স্যার, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমাকে এবারের মতো বাঁচিয়ে নিন প্লিজ। এসপি সাহেব রাগে গজরাতে গজরাতে বললেন, বাঁচানোর কথা এখন ভুলে যা। তোকে এখন চিফ সেক্রেটারি আর মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে। আগে এক্ষুনি দৌড়ে গিয়ে ওনাদের সসম্মানে বাইরে বের করে আন। ওনাদের গায়ে যদি একটা আঁচড়ও লেগে থাকে তবে তোর চামড়া আমি নিজে হাতে গুটিয়ে নেব। ফোনটা রাখার সাথে সাথেই রফিকের মনে হলো যেন তার চারপাশের পুরো পৃথিবীটা বনবন করে ঘুরছে। সে পাগলের মতো চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো এবং দৌড়াতে দৌড়াতে হাজতের দিকে গেল। সে চিৎকার করে ডিউটিরত পুলিশকে বলল, চাবি আন, জলবি চাবি আন, এক্ষুনি দরজা খোল। কনস্টেবল দৌড়ে এসে চাবি দিয়ে তালা খুলল। ভারী লোহার দরজাটা খোলার পর ভেতরের দৃশ্য দেখে রফিকের আত্মার পানি শুকিয়ে গেল। মেঘলা নিস্তেজ হয়ে হাজতের নোংরা মেঝের উপর পড়ে আছে, আর সুমিতা দেবী তার মাথাটা কোলে নিয়ে ডুকরে ডুকরে কাঁদছেন। রফিক দৌড়ে ভেতরে ঢুকে সুমিতা দেবীর পায়ের কাছে বসে হাত জোড় করে কেঁদে ফেলল। মা জননী, আমাকে মাফ করে দিন, আমি সত্যিই আপনাদের চিনতে পারিনি। আপনারা আমাকে আগে কেন বললেন না যে আপনারা ডিসি ম্যাডামের বাড়ির লোক? সুমিতা দেবী ঘৃণা ভরা চোখে রফিকের দিকে তাকিয়ে বললেন, আমরা তো তোমাকে বারবার বলেছিলাম যে আমার মেয়ের শ্বাসকষ্টের রোগ আছে, ওকে একটু খোলা হাওয়ায় নিয়ে যেতে দাও বা ডাক্তারের কাছে নিয়ে চলো। কিন্তু ক্ষমতার অহংকারে তুমি তো তখন একজন মায়ের চোখের জল দেখতে পাওনি। রফিক আর কোনো কথা না বলে কাঁপা কাঁপা হাতে পকেট থেকে মোবাইল বের করে জরুরি ভিত্তিতে একটা অ্যাম্বুলেন্স ডাকল। মাত্র 5 মিনিটের মধ্যে সাইরেন বাজিয়ে অ্যাম্বুলেন্স থানার সামনে এসে হাজির হল। পুলিশরা ধরাধরি করে মেঘলাকে স্ট্রেচারে তুলে অ্যাম্বুলেন্সে শুইয়ে দিল। সুমিতা দেবীও কাঁদতে কাঁদতে মেয়ের পাশে গিয়ে বসলেন। অ্যাম্বুলেন্স যখন থানার গেট দিয়ে বেরোচ্ছিল তখন দেখা গেল গেটের বাইরে শহরের সমস্ত মিডিয়া আর সাংবাদিকদের বিশাল ভিড়। ক্যামেরার ফ্ল্যাশ লাইটের ঝলকানি আর সাংবাদিকদের প্রশ্নের বন্যা বয়ে যেতে লাগল। মা, এটা কি সত্যি যে পুলিশ আপনাদের গায়ে হাত তুলেছে? আপনারা কি ওই অফিসারের বিরুদ্ধে মামলা করবেন? সুমিতা দেবী কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না। তার সমস্ত মনোযোগ তখন কেবল তার জ্ঞানহীন মেয়ের দিকে। হাসপাতালে পৌঁছাতে পৌঁছাতেই মেঘলার অবস্থার আরও মারাত্মক অবনতি হল। এমার্জেন্সির চিকিৎসকেরা তাকে দেখেই সোজা আইসিইউতে শিফট করে দিলেন। পরীক্ষা নিরীক্ষা করার পর প্রধান চিকিৎসক বাইরে এসে অত্যন্ত চিন্তিত মুখে জানালেন, অতিরিক্ত মানসিক ট্রমা এবং দীর্ঘক্ষণ দম বন্ধ করা পরিবেশে থাকার কারণে ওনার ওপর ক্লস্ট্রোফোবিয়ার চরম একটা অ্যাটাক এসেছে। ওনার কন্ডিশন এখনও বেশ ক্রিটিক্যাল। আগামী কয়েকদিন ওনাকে আমাদের কড়া অবজারভেশনে রাখতে হবে। ডাক্তারের এই কথা শুনে এতক্ষণ পর্যন্ত নিজেকে শক্ত করে ধরে রাখা সুমিতা দেবী পুরোপুরি ভেঙে পড়লেন। তিনি আইসিইউয়ের বাইরের করিডরে একটা বেঞ্চের ওপর বসে 2 হাতে মুখ ঢেকে কাঁদতে শুরু করলেন। ঠিক তখনই ঐশী একটা সরকারি গাড়ি থেকে নেমেই দৌড়ে হাসপাতালে এসে ঢুকল। করিডরে নিজের মাকে ওই বিধ্বস্ত অবস্থায় বসে থাকতে দেখে ঐশী ছুটে গিয়ে তাকে জড়িয়ে ধরল। মা আর মেয়ে একে অপরকে জাপটে ধরে হু হু করে কেঁদে উঠল। ঐশী ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, মা, এসব কি হয়ে গেল? আমার মেঘলা কোথায়? ও কেমন আছে এখন? সুমিতা দেবী কান্নায় ভেঙে পড়ে বললেন, ঐশী রে, তোর বোনটা আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ওই পাষণ্ডগুলো আমাদের একটা ছোট্ট বাতাসহীন অন্ধকার ঘরে আটকে রেখেছিল। ভয় আর আতঙ্কে তোর বোনের এই অবস্থা হয়ে গেল। মায়ের কথাগুলো শোনার পর ঐশীর চোখের জল শুকিয়ে গিয়ে সেখানে যেন দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করল।
সে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, মা, তুমি একদম ভেবো না, আমার বোনের কিচ্ছু হবে না। কিন্তু যারা আজ আমার বোনের এই অবস্থা করেছে, আমি তাদের কাউকেই শান্তিতে ঘুমাতে দেব না। ওদের জীবনের সবচেয়ে বড় আর ভয়াবহ শাস্তি আজ থেকে শুরু হলো বলে ধরে নাও। কিছুক্ষণ পরেই হাসপাতালের করিডোরে একে একে এসপি, ডিআইজি এবং জেলার সমস্ত শীর্ষস্থানীয় প্রশাসনিক কর্মকর্তারা এসে উপস্থিত হলেন। এসপি সাহেব কাঁচুমাচু হয়ে ঐশীর সামনে এসে হাত জোড় করে বললেন, ম্যাডাম, আমরা সত্যি খুব লজ্জিত। আপনাদের পরিচয় জানতে না পারাটা আমাদের ডিপার্টমেন্টের চরম একটা ব্যর্থতা। আমরা ইতোমধ্যে ইন্সপেক্টর রফিক আর ওই 2 কনস্টেবলকে ডিউটি থেকে সাসপেন্ড করেছি এবং তাদের নামে ক্রিমিনাল এফআইআরও দায়ের করা হয়ে গেছে। ঐশী ধীরে ধীরে ঘুরে তাদের দিকে তাকাল। তার চোখে তখন কোনো জল ছিল না, ছিল কেবল জ্বলন্ত এক ক্ষোভ। সে অত্যন্ত শীতল কিন্তু ধারালো কণ্ঠে বলল, এসপি সাহেব, এটা আপনাদের কোনো ব্যর্থতা নয়, এটা একটা অমার্জনীয় অপরাধ। আর আপনাদের এই সিস্টেমের নিয়ম কি শুধুই ক্ষমতাবানদের পরিচয় জেনে তাদের সম্মান দেওয়া? যদি তাই হয় তবে এটাকে সিস্টেম বলে না, এটাকে বলে দাসত্ব। আজ আমার মা আর বোনের সাথে যা ঘটল তা থেকে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে যে আপনাদের এই পুলিশ সাধারণ গরিব মানুষের সাথে প্রতিদিন কী ধরনের আচরণ করে। আজ আমি নিজ চোখে দেখে নিলাম আপনাদের সিস্টেমের আসল চেহারাটা। অকারণে সাধারণ মানুষকে মারা, গালাগালি করা, অপমান করা আর কাউকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া। এসপি সাহেব চরম লজ্জায় মাথা নিচু করে বললেন, ম্যাডাম, আমাদের তরফ থেকে বিশাল বড় ভুল হয়ে গেছে। দয়া করে এবারের মতো আমাদের ক্ষমা করে দিন। ঐশীর গলা এবার আরও চড়া হয়ে উঠল। সে বলল, ক্ষমা? আপনাদের ক্ষমা করে দিলে কি আমার বোন সুস্থ হয়ে ফিরে আসবে? আপনারা কথায় কথায় পুলিশের সংশোধনের কথা বলেন না? আসল সংশোধন তো সেদিন হবে যেদিন আপনারা মন থেকে এটা বিশ্বাস করতে শিখবেন যে পুলিশের আসল শক্তি তাদের গায়ে চাপানো ওই উর্দিতে নয়, বরং তাদের ভেতরে থাকা মানবিকতায় লুকিয়ে থাকে। ঠিক সেই মুহূর্তে আইসিইউ থেকে ডাক্তার বেরিয়ে এসে হাসি মুখে জানালেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। মেঘলার অবস্থা এখন বেশ স্থিতিশীল। বিপদের ঝুঁকি কেটে গেছে, তবে সতর্কতার জন্য ওকে আমরা আরও কয়েকটা দিন এখানেই রাখব। এই খবরটা শুনে ঐশী আর সুমিতা দেবী দুজনেই স্বস্তির একটা দীর্ঘশ্বাস ফেললেন। ওই দিনই সন্ধ্যায় ডিসি ঐশী সেন তার দপ্তরে শহরের সব মিডিয়াকে ডেকে একটি স্পেশাল প্রেস কনফারেন্সের আয়োজন করল। ঐশী নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে অত্যন্ত তেজস্বী এবং আত্মবিশ্বাসী কণ্ঠে বলল, হ্যাঁ, এটা সম্পূর্ণ সত্য যে গতকাল শহরের রূপনগর পুলিশের কিছু সদস্য আমার মা এবং ছোট বোনের সাথে অত্যন্ত ন্যাক্কারজনক আচরণ করেছে। কিন্তু আপনারা ভালোভাবে শুনে রাখুন, এই গল্পটা কেবল আমার একার পরিবারের নয়। এই গল্পটা আমার এই জেলার প্রতিটি সাধারণ ও নিরীহ মানুষের, যাদের প্রতিদিন বিভিন্ন থানায় গিয়ে পুলিশের এমন দুর্ব্যবহার আর নোংরা অপমানের শিকার হতে হয়। তাই আজ ডিসি হিসেবে আমি কেবল ওই 3 জন অপরাধী পুলিশের বিরুদ্ধেই নয়, বরং আগাগোড়া পচে যাওয়া এই পুরো সিস্টেমটার বিরুদ্ধে এক চূড়ান্ত যুদ্ধের ঘোষণা করছি। এরপর সে সাংবাদিকদের সামনে তার নতুন কিছু পরিকল্পনার কথা তুলে ধরল। সে ঘোষণা করল, আজ থেকে এই জেলার প্রতিটি পুলিশ সদস্যকে বাধ্যতামূলকভাবে মানবাধিকার ও ভালো আচরণের ওপর বিশেষ ট্রেনিং নিতে হবে। আমি নিজে বিভিন্ন থানায় হঠাৎ করে পরিদর্শনে যাব, আর এরপর থেকে যদি কোনো থানা থেকে সাধারণ মানুষকে হয়রানি করার বিন্দুমাত্র অভিযোগ আমার কানে আসে, তবে শুধু সাসপেন্ড করে ছেড়ে দেব না, সরাসরি চাকরি থেকে বরখাস্ত করে জেলে ঢোকাব। ঐশীর এই যুগান্তকারী ঘোষণার কথা শুনে পুরো শহরবাসী হতবাক হয়ে গেল। একজন নারী ডিসি, যিনি নিজের পরিবারের ওপর হওয়া চরম এক অপমানকে পুঁজি করে পুরো ঘুণে ধরা সিস্টেমটাকে পাল্টে দেওয়ার জন্য ব্রহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করছেন। ঐশী এখন আর কোনোভাবেই পিছু হটার পাত্রী ছিল না। কিন্তু ঐশীর এই কঠোর পদক্ষেপের কারণে অনেকেই ভেতরে ভেতরে প্রমাদ গুনতে শুরু করল। বিশেষ করে পুলিশ ডিপার্টমেন্টের কিছু দুর্নীতিবাজ উচ্চপদস্থ অফিসার এই বিষয়টাকে স্রেফ একটা নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করল এবং তারা ঐশীর কট্টর বিরোধী হয়ে উঠল। এর পাশাপাশি শহরের বেশ কয়েকজন দুর্নীতিগ্রস্ত প্রভাবশালী রাজনৈতিক নেতাও ভয় পেয়ে গেল, কারণ পুলিশের এই কালো সিস্টেমের পোল যদি একবার খুলতে শুরু করে, তবে তাদের অবৈধভাবে কামানো কোটি কোটি টাকার ব্যবসায় বড়সড় ধাক্কা লাগবে। পরবর্তী কয়েকদিনের মধ্যেই ঐশীর বিরুদ্ধে নানা ধরনের ভিত্তিহীন অভিযোগ, ওপর মহল থেকে কাজের প্রচণ্ড চাপ এবং তাকে এই জেলা থেকে বদলি করে দেওয়ার বিভিন্ন গুজব বাতাসে ভেসে বেড়াতে লাগল। ওদিকে হাসপাতালের আইসিইউতে তখনও হালকা নীল রঙের ম্লান আলো জ্বলছিল। হার্টবিট মাপার মেশিনের একটানা বিপ বিপ আওয়াজের মাঝেই মেঘলা বিছানায় শুয়েছিল। তার মুখে তখনও অক্সিজেনের মাস্ক লাগানো,
তবে স্বস্তির বিষয় হল তার শ্বাসপ্রশ্বাস এখন অনেকটাই স্বাভাবিক। মেঘলার মাথার কাছে বসে ঐশী এবং সুমিতা দেবী একদৃষ্টে আর একদম চুপচাপ তার দিকে তাকিয়েছিল। গতমাত্র ২৪টা ঘণ্টা যেন তাদের পুরো সাজানো দুনিয়াটাকে একেবারে উলটপালট করে দিয়েছিল। পুরো জেলার যে সর্বোচ্চ ক্ষমতাবান প্রশাসক, সে আজ নিজের আদরের বোনের শয্যাপাশে বসে নিজেকে চরম অসহায় আর রিক্ত অনুভব করছিল। ঐশীর মোবাইল ফোনটা কিছুক্ষণ পরপরই বেজে উঠছিল। খোদ মুখ্যমন্ত্রীর কার্যালয়, রাজ্যের মুখ্য সচিব, জাতীয় মানবাধিকার কমিশন, সব বড় বড় এবং গুরুত্বপূর্ণ জায়গা থেকে একের পর এক ফোন আসছিল। কিন্তু ঐশী কারো ফোনেই কোনো সাড়া দিল না। সে তার পিএ রাশেদকে কড়া ভাষায় নির্দেশ দিয়ে রেখেছিল যে সে নিজে থেকে না বলা পর্যন্ত অফিসের কোনো ফাইল বা কোনো কাজ যেন তার কাছে আনা না হয়, কারণ এই মুহূর্তে তার পুরো জগৎ, পুরো মনোযোগ কেবল ওই হাসপাতালের বিছানায় শুয়ে থাকা ছোট বোনের ওপরই নিবদ্ধ ছিল। কিন্তু শহরের বাইরের পরিস্থিতি তখন একেবারেই অন্যরকম। সেখানে রীতিমতো একটা জনবিস্ফোরণ ঘটে গিয়েছিল। পুলিশের ওই নির্মম নির্যাতনের ভাইরাল ভিডিও এবং তার পরপরই ডিসি ঐশীর সেই হুঙ্কার দেওয়া প্রেস কনফারেন্সের খবর দাবানলের মতো গোটা রাজ্যে ছড়িয়ে পড়েছিল। শহরের হাজার হাজার সাধারণ মানুষ, ছাত্রছাত্রী, মহিলারা স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমে এসে বিশাল মিছিল করতে শুরু করেছিল। তারা গলা ফাটিয়ে স্লোগান দিচ্ছিল, আমরা সবাই আমাদের সৎ ডিসির পাশে আছি, পুলিশের এই বর্বর স্বৈরাচার আর এই শহরে চলতে দেওয়া হবে মাত্রিনা। টেলিভিশনের নিউজ চ্যানেলগুলোতে রাত দিন এই ইস্যু নিয়ে তুমুল আলোচনা আর টকশো চলছিল। বেশ কয়েকজন সৎ সাংবাদিক ঐশীর এই পদক্ষেপকে অত্যন্ত সাহসী এবং ঐতিহাসিক বলে আখ্যা দিচ্ছিলেন। অন্যদিকে কিছু বিক্রি হয়ে যাওয়া সাংবাদিক এবং সমালোচকরা বলছিল যে এসবই নাকি ঐশীর সস্তা জনপ্রিয়তা আর মানুষের সহানুভূতি কোড়ানোর একটা নিখুঁত ড্রামা। ঐশীর রাজনৈতিক প্রতিপক্ষরাও এবার কোমর বেঁধে মাঠে নেমে পড়ল। শহরের সবচেয়ে ভয়ঙ্কর এবং প্রভাবশালী নেতা জয়নাল মির্জা, যার হাজারো বেআইনি কাজ, জমি দখল আর অবৈধ কারখানার ওপর রফিকের মতো পুলিশরাই মোটা টাকার বিনিময়ে দিনের পর দিন আড়াল করে রাখত, সে সাংবাদিকদের ডেকে প্রকাশ্যে একটা বড় বিবৃতি দিল। সে বলল, এই পুরো ঘটনাটাই হলো ডিসি ম্যাডামের একটা পূর্ব পরিকল্পিত নোংরা নাটক। এই আমলারা এখন নিজেদের অযোগ্যতা ঢাকতে এমন সস্তা নাটক করে সাধারণ জনগণকে বোকা বানানোর চেষ্টা করছে। আমি অবিলম্বে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই ঘটনার একটা উচ্চ পর্যায়ের নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানাচ্ছি। রাজনৈতিক মহলের ইন্ধনে এই ঘটনাটি এখন আর নিছক কোনো প্রশাসনিক সমস্যা ছিল না, বরং এটি একটি বড়সড় রাজনৈতিক দাবার চালে পরিণত হয়েছিল। খোদ রাজ্যের রাজধানীতে শীর্ষ পর্যায়ের মন্ত্রীদের নিয়ে একটা অত্যন্ত জরুরি হাই লেভেল মিটিং ডাকা হলো, যেখানে ঐশীর নেওয়া এই কড়া পদক্ষেপগুলো নিয়ে চুলচেরা বিশ্লেষণ করা হলো। কিছু প্রবীণ এবং দুর্নীতিবাজ অফিসার রীতিমতো শঙ্কা প্রকাশ করে বললেন, যদি এখন থেকে প্রত্যেকটা বড় অফিসার এভাবে সাধারণ মানুষের মতো রূপ ধরে আমাদের নিজেদের সিস্টেমেরই পোল খুলতে শুরু করে, তাহলে এই সরকার আর এই বিশাল সিস্টেম চালাবে কে? কিন্তু সেই মিটিংয়ে উপস্থিত কিছু সৎ এবং মেরুদণ্ড সম্পন্ন আমলা ঐশীর এই পদক্ষেপকে পূর্ণ সমর্থন জানালেন। তারা জোর গলায় বললেন, ডিসি ম্যাডাম যদি আজ নিজের জীবনের ঝুঁকি নিয়ে এই সাহসী পদক্ষেপটা না নিতেন, তাহলে থানাগুলোর ভেতর বছরের পর বছর ধরে চলা এই ভয়াবহ অরাজকতা আর পৈশাচিকতা কোনোদিনও সাধারণ মানুষের সামনে উঠে আসত না। উনি যেটা করেছেন, একদম সঠিক কাজটাই করেছেন। এরই মাঝে সেই দাম্ভিক ইন্সপেক্টর রফিক আর তার সাগরের ২ কনস্টেবল মন্টু ও বশিরকে তো সাসপেন্ড করা হয়েই গিয়েছিল, কিন্তু পর্দার আড়ালে তখনও ঐশীকে সরানোর জন্য অনেক বড় বড় আর গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছিল। সেই রাতে ঐশী যখন বোনকে দেখে কিছুটা স্বস্তি নিয়ে হাসপাতাল থেকে বাইরে বেরোল, তখন গেটের বাইরে ওঁত পেতে থাকা মিডিয়ার লোকেরা তাকে চারপাশ থেকে ঘিরে ধরল। সবাই একযোগে প্রশ্ন ছুটতে লাগল, ম্যাডাম, আমরা শুনলাম আপনার নাকি বদলি হয়ে যাচ্ছে। ম্যাডাম, আপনার কাছে কি কোনো প্রভাবশালী নেতার হুমকি আসছে? ঐশী শান্তভাবে সেখানে দাঁড়িয়ে জানবালিকদের চোখের দিকে সরাসরি তাকিয়ে শুধু এটুকু বলল, আপনারা শুনে রাখুন, আমার এই সরকারি পদের প্রতি কোনো মোহ নেই, আর বদলির কোনো ভয়ও আমার নেই। যদি আমাকে এখান থেকে বদলি করে দেওয়ার মাধ্যমে এই পচে যাওয়া সিস্টেমটার বিন্দুমাত্র কোনো উন্নতি হয়, তবে আমি হাসি মুখে ১০ বার বদলি নিতেও প্রস্তুত আছি। কিন্তু আমার বোন মেঘলার মতো এই শহরের প্রতিটি অসহায় বোনকে আমি ন্যায় বিচার পাইয়ে দিয়েই ছাড়ব। সেই রাতে ঐশী নিজের সরকারি বাংলোতে বিশ্রাম নিতে গেল না। সে সোজা চলে গেল ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টারের সেন্ট্রাল কন্ট্রোল রুমে। সেখানে গিয়ে সে তার আইটি বিভাগের পুরো টিমকে জরুরি তলব করল এবং তাদের কড়া নির্দেশ দিয়ে বলল, আমার এই জেলার প্রত্যেকটা থানার গত ৬ মাসের সমস্ত কমপ্লেন রেজিস্টার,
ডিউটি রোস্টার আর সিসিটিভি ফুটেজের পুরো ডিটেল রিপোর্ট চাই। আমি দেখতে চাই গত 6 মাসে সাধারণ মানুষের কতগুলো এফআইআর এরা ইচ্ছে করে রেকর্ড করেনি, ঠিক কতগুলো কেসে এরা সাধারণ অভিযোগকারীকে উল্টে ভয় দেখিয়ে তাড়িয়ে দিয়েছে, আর সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের কমপ্লেন কোন কোন থানা থেকে এসেছে। আমাকে আজ রাতের মধ্যেই সব ক্লিয়ার ডিটেলস বের করে দাও। ডিসি ম্যাডামের এমন রুদ্ররূপ দেখে পুরো আইটি টিম সাথে সাথে কাজে ঝাঁপিয়ে পড়ল। সারা রাত ধরে শত শত পুরনো ফাইল, ধুলো পড়া রেজিস্টার খাতা আর কম্পিউটারের হাজার হাজার ডেটা তন্ন তন্ন করে খোঁজা হলো। ঐশী নিজেও সারা রাত এক ফোঁটাও না ঘুমিয়ে কম্পিউটারের সামনে বসে একটা একটা করে রিপোর্ট চেক করল। সকালের আলো ফোটার আগেই ঐশীর চোখের সামনে পুরো জেলার পুলিশি দুর্নীতির এক ভয়াবহ এবং বিভৎস চিত্র একেবারে আয়নার মতো পরিষ্কার হয়ে ফুটে উঠল। সে সেই রিপোর্ট থেকে এমন 12টি থানাকে মার্ক করল যেখানে পুলিশের সবচেয়ে বেশি দাদাগিরি, ক্ষমতার অপব্যবহার এবং ঘুষ খাওয়ার সুস্পষ্ট প্রমাণ ছিল। পরদিন সকাল ঠিক 9টায় ঐশী নিজের অফিসে বসেই জেলার সমস্ত থানার ইনচার্জদের সাথে একটা ইমার্জেন্সি ভিডিও কনফারেন্স মিটিং ডাকল। ঐশী যখন স্ক্রিনে এলো তখন সারা রাত না ঘুমানোর কারণে তার চোখে বিন্দুমাত্র ক্লান্তি ছিল না, বরং তার চোখের দৃষ্টিতে ছিল এক অদ্ভুত এবং তীক্ষ্ণ তেজ। সে অত্যন্ত গম্ভীর গলায় বলতে শুরু করল, আমি খুব ভালো করেই জানি আমার পরিবারের সাথে ঘটা ঘটনাটার জন্য আপনারা অনেকেই বেশ অবাক হয়েছেন, কিন্তু বিশ্বাস করুন এটা আমার ব্যক্তিগত কোনো অপমানের বিষয় নয়। এটা হলো আপনাদের তৈরি করা সেই অমানবিক সিস্টেমের আসল এবং নোংরা চেহারা, যে সিস্টেমটা আপনারা সবাই মিলে বছরের পর বছর ধরে চালিয়ে আসছেন। আমি আজ থেকে নতুন রুল জারি করছি। আজ থেকে এই জেলার প্রতিটি থানাকে তাদের কাছে আসা সমস্ত অভিযোগের রেকর্ড পাবলিক নোটিশ বোর্ডে টাঙিয়ে রাখতে হবে, আর প্রতি মাসের শেষ সপ্তাহে প্রতিটি থানায় পাবলিক হিয়ারিং বা জনশুনানি হবে, যেখানে সাধারণ মানুষ সরাসরি আমার কাছে তাদের অভিযোগ জানাতে পারবে এবং আমি নিজে সেখানে উপস্থিত থাকব। ডিসি ম্যাডামের এমন কড়া নির্দেশ শুনে ভিডিও কনফারেন্সে থাকা অনেক থানার ইনচার্জরা বেশ অস্বস্তিতে পড়ে গেল। একজন ইনচার্জ একটু সাহস জুগিয়ে কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি যদি এভাবে কড়াকড়ি করেন তবে তো আমাদের পুলিশ ফোর্সের সাধারণ কর্মীদের মনোবল একেবারেই ভেঙে যাবে। ঐশী স্ক্রিনের দিকে এমনভাবে তাকাল যেন তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে। সে তীক্ষ্ণ কণ্ঠে উত্তর দিল, যদি সাধারণ নিরীহ মানুষের উপর অন্যায় অত্যাচার আর জুলুম করার মাধ্যমে আপনাদের কর্মীদের মনোবল তৈরি হয়, তবে আমি বলবো এমন দুর্নীতিগ্রস্ত মনোবল ভেঙে টুকরো টুকরো হয়ে যাওয়াই সমাজের জন্য ভালো। ঐশী এরপর তার তুন থেকে সবচেয়ে বড় তীরটি ছুড়ল। সে আরেকটি অত্যন্ত কড়া প্রশাসনিক নির্দেশ জারি করে বলল, আজ থেকে এই জেলার প্রতিটি থানার লকআপ, ডিউটি অফিসার রুম এবং এন্ট্রেন্সের সিসিটিভি ক্যামেরার লাইভ ফিড সরাসরি আমার ডিসি অফিস এবং এসপি অফিসের সার্ভারের সাথে সার্বক্ষণিক যুক্ত থাকবে। কোনো সাধারণ মানুষ অভিযোগ নিয়ে থানায় ঠিক কখন ঢুকল আর কখন বেরোল তার প্রতিটা সেকেন্ডের ডিজিটাল রেকর্ড থাকতে হবে। যদি কোনো অভিযোগকারীকে যুক্তিসঙ্গত ও শক্ত কোনো আইনি কারণ ছাড়া 1 ঘণ্টার বেশি থানার ভেতরে বসিয়ে রাখা হয় বা লকআপে ঢোকানো হয়, তবে সেই ডিউটি অফিসারের বিরুদ্ধে আমি সরাসরি ক্রিমিনাল অ্যাকশন নেব। এটি ছিল এই জেলার জন্য এক অভাবনীয় প্রশাসনিক বিপ্লবের সূচনা। পুরো রাজ্যে ঐশীর এই দুঃসাহসিক এবং যুগান্তকারী পদক্ষেপের গর্জনের প্রতিধ্বনি শোনা যেতে লাগল। সাধারণ মানুষের মনে আশার আলো জ্বলল। কিন্তু আমরা সবাই জানি, সত্যি আর সংস্কারের পথ কখনো এত মসৃণ হয় না। এর ঠিক 2 দিন পর হঠাৎ করে রাজধানী থেকে একটা ফ্যাক্স বার্তা এসে পৌঁছাল। এটি ছিল ডিসি ঐশী সেনের নামে পাঠানো একটি সরকারি আদেশনামা, যেখানে লেখা ছিল, শৃঙ্খলা ভঙ্গ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিনা অনুমতিতে মিডিয়ার সামনে অপ্রয়োজনীয় ও উস্কানিমূলক মন্তব্য করা এবং প্রশাসনিক ভারসাম্য নষ্ট করার দায়ে জেলা প্রশাসক ঐশী সেনকে তাৎক্ষণিক আদেশে ইমিডিয়েট এই জেলা থেকে ট্রান্সফার বা বদলি করা হল। এই বদলির খবরটা যেন শুকনো খড়ে দেওয়া আগুনের মতো নিমেষেই পুরো শহরে ছড়িয়ে পড়ল। ঐশীর সরকারি বাংলোর বাইরে হাজার হাজার সাধারণ মানুষ এবং পুরো শহরের মিডিয়ার এক বিশাল জনসমুদ্র আছড়ে পড়ল। ক্ষুব্ধ রিপোর্টাররা বাংলোর গেট ধরে চিৎকার করে প্রশ্ন করতে লাগল, ম্যাডাম, এটা কি রাজনৈতিক প্রতিহিংসা? এটা কি পুলিশ ডিপার্টমেন্টের সেই দুর্নীতিবাদ চক্রের একটা সাজানো ষড়যন্ত্র? ঐশী ধীর পায়ে বাংলোর বারান্দায় এসে দাঁড়াল। সারা রাত জাগার কারণে তার মুখে স্পষ্ট ক্লান্তির ছাপ থাকলেও তার চোখ দুটো তখনও অপমানের আগুনে জ্বলছিল।
ঐশী মাইক হাতে নিয়ে অত্যন্ত শান্ত কিন্তু বজ্রকণ্ঠে বলল, ট্রান্সফার বা বদলি কোনো সরকারি অফিসারের জন্য শাস্তির কিছু নয়। আমি মনে করি এটা আমার জয়ের প্রথম ধাপের শুরু। যদি এই পচে যাওয়া সিস্টেমটাকে পরিষ্কার করতে গিয়ে আমাকে ডিসির এই দামি চেয়ারটাও ছেড়ে দিতে হয়, তবে আমি এক মুহূর্ত না ভেবে তা ছেড়ে দেব। কিন্তু মনে রাখবেন, সিস্টেম বদলানোর এই যে লড়াই আমি শুরু করেছি, এই লড়াই কোনো বদলির আদেশে থামবে না। ঐশীর বদলির আদেশ বাতিল করার দাবিতে পুরো শহরে যেন এক অভূতপূর্ব গণ অভ্যুত্থান শুরু হয়ে গেল। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে দিনমজুর, ব্যবসায়ী সবাই হাজার হাজার সংখ্যায় ডিসি অফিসের সামনের বড় রাস্তায় এসে জমায়েত হল। অসংখ্য নারী, শিশু, বয়স্ক মানুষের হাতে বড় বড় ব্যানার আর প্ল্যাকার্ড। তাতে লেখা ছিল, আমাদের সৎ ডিসি ঐশী ম্যাডামকে ফিরিয়ে দাও। দুর্নীতিবাজ পুলিশের দাদাগিরি আর মানব না। আমরা পুরো শহর ঐশীর সাথে আছি। ফেসবুক, টুইটার সহ সমস্ত সোশ্যাল মিডিয়ায় এই প্রতিবাদ ১ নম্বর ট্রেন্ডিং টপিক হয়ে দাঁড়াল। এদিকে হাসপাতালের পরিবেশ তখন অনেকটাই শান্ত। মেঘলার অবস্থা এখন বেশ স্থিতিশীল। তার মুখ থেকে অক্সিজেনের মাস্কটা খুলে নেওয়া হয়েছে। সে খুব দুর্বল এবং ক্ষীণ গলায় তার মায়ের হাতটা ধরে বলল, মা, আমি নার্সদের মুখে শুনলাম দিদির নাকি এখান থেকে ট্রান্সফার হয়ে যাচ্ছে। সুমিতা দেবী তার মেয়ের কপালে চুমু খেয়ে সস্নেহে বললেন, তোর দিদি মোটেও একা নয় রে মা, আজ এই পুরো শহরের সব মানুষ তোর দিদির পাশে এসে দাঁড়িয়েছে, আর আমরাও শেষ পর্যন্ত ওর সাথেই আছি। সেই রাতে ঐশী কিন্তু তার পদ থেকে ইস্তফা দিল না। সে একজন লড়াকু যোদ্ধার মতো সোজা সুপ্রিম কোর্টের হাই বেঞ্চে একটা রিট পিটিশন দাখিল করল। পিটিশনে সে পরিষ্কার উল্লেখ করল যে পুলিশ প্রশাসনের রিফর্ম বা সংস্কারের যে উদ্যোগ সে নিয়েছিল, তাকে বাধা দেওয়ার জন্যই এই উদ্দেশ্য প্রণোদিত ট্রান্সফারের আদেশ দেওয়া হয়েছে। এই পিটিশনের খবর পেয়ে জাতীয় মানবাধিকার কমিশনও নড়ে চড়ে বসল এবং তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দ্রুত একটা শোকজ নোটিশ পাঠিয়ে দিল। ঐশী এখানেই থামল না। সে সেই রাতে ডিস্ট্রিক্ট কন্ট্রোল রুমে বসে ওই ১৫টি দুর্নীতিগ্রস্ত থানার বিরুদ্ধে তার তৈরি করা সেই বোমা ফাটানো পুরো রিপোর্টটা সুন্দর করে গুছিয়ে ড্রাফট করল। ওই রিপোর্টের প্রতিটি পাতায় পাতায় পুলিশি বর্বরতা, ঘুষ খাওয়ার অকাট্য প্রমাণ, কোনো এফআইআর ছাড়া বেআইনিভাবে আটকে রাখা, নিরীহ মহিলাদের সাথে জঘন্য ভাষায় গালিগালাজ করা এবং সাধারণ জনগণের ওপর চালানো ভয়াবহ নির্যাতনের সব কলঙ্কজনক বয়ান আর প্রমাণ যুক্ত করা ছিল। পরদিন সকাল ঠিক ১০টায় সে সমস্ত মিডিয়াকে ডেকে একটা মেগা প্রেস কনফারেন্স করল এবং সেই পুরো রিপোর্টটা দেশের সাধারণ মানুষের সামনে একেবারে উন্মুক্ত বা পাবলিক করে দিল। এই রিপোর্ট সামনে আসতেই পুরো দেশে এক বিশাল আলোড়ন সৃষ্টি হল। সমস্ত ন্যাশনাল আর লোকাল নিউজ চ্যানেলগুলোতে ব্রেকিং নিউজ চলতে লাগল, সাহসী ডিসির হাতে পুলিশের থলের বিড়াল বেরিয়ে এলো, ১৫টি থানায় চলা দীর্ঘদিনের মেগা দুর্নীতির বিশাল ফাঁকা আওয়াজ। এই দৃশ্য টিভিতে দেখে সেই প্রভাবশালী নেতা জয়নাল মির্জার অবস্থা একেবারে খারাপ হয়ে গেল। সে বুঝতে পারল যে জল এবার তার গলা পর্যন্ত পৌঁছে গেছে। সে তড়িঘড়ি করে তার পেটুয়া গুন্ডাদের ফোন করে নির্দেশ দিল, যেখান থেকে পারিস ওই রফিককে বেল করিয়ে জেল থেকে তাড়াতাড়ি বের করে আন, আর ওই ঐশী সেনকে যে কোনো মূল্যে ভয় দেখিয়ে চুপ করা। কিন্তু জয়নাল মির্জা জানত না যে ঐশী তার চেয়েও ১০ কদম এগিয়ে আছে। রফিক তখনও জেলের অন্ধকার সেলেই বন্দী ছিল, আর ইতোমধ্যে তার নামে সম্পূর্ণ নতুন এবং শক্তিশালী আরও ২টো এফআইআর দায়ের হয়ে গিয়েছিল। সেই এফআইআরে স্পষ্টভাবে রফিকের ঘুষ নেওয়া এবং সেই ঘুষের টাকার ভাগ জয়নাল মির্জার অ্যাকাউন্টে ট্রান্সফার হওয়ার লিঙ্ক দেখানো ছিল। আর এই গল্পের সবচেয়ে বড় এবং চমকপ্রদ টুইস্ট বা মোড়টি এলো ঠিক এরপরই। রফিকের সাথে থাকা ওই ২ বদমাশ কনস্টেবল মন্টু আর বশির জেলের ঘানি টানার ভয়ে নিজেরাই পুলিশের কাছে রাজসাক্ষী হয়ে গেল। তারা রিমান্ডে গিয়ে জয়নাল মির্জার সমস্ত কুকীর্তির কথা গল গল করে উগড়ে দিল। তারা স্বীকার করল যে কিভাবে জয়নাল মির্জার অবৈধ অস্ত্রের কারখানা এবং নিরীহ কৃষকদের জমি দখলের সমস্ত নোংরা কাজে রফিক তাদের ঢাল হিসেবে কাজ করত, এবং কিভাবে তারা সবাই মিলে বছরের পর বছর ধরে একটা সুন্দর শহরের সিস্টেমটাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছিল। এই বিশাল দুর্নীতির খবর সিবিআইয়ের কানে পৌঁছতে আর দেরি হল না। সিবিআই হেডকোয়ার্টার থেকে স্পেশাল টাস্ক ফোর্স এসে তৎক্ষণাৎ অ্যাকশন নিল। মাঝরাতে প্রভাবশালী নেতা জয়নাল মির্জার আলিশান প্রাসাদে সিবিআইয়ের এক বিশাল টিম রেড বা তল্লাশি চালাল। সেই প্রাসাদের গোপন ভল্ট থেকে নগদ কয়েক কোটি টাকা, হুন্ডির কাগজ এবং শহরের শত শত একর জমি দখলের সব ভুয়া কাগজপত্র উদ্ধার হল। সিবিআই রাতেই জয়নাল মির্জাকে কলার ধরে বাসা থেকে টেনে বের করে গ্রেফতার করে নিয়ে গেল। পরদিন সকালে এই খবর টিভিতে দেখেই সারা শহরের সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে উৎসব আর আনন্দোল্লাসে মেতে উঠল।
তাদের দীর্ঘদিনের জমানো ক্ষোভ আজ শান্ত হয়েছে। ঠিক সেই দিন সন্ধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে ঐশীর কাছে একটা অফিসিয়াল ফোন এলো। মুখ্যমন্ত্রী নিজে ফোনে তাকে জানালেন যে ডিসি ঐশী সেনের বিরুদ্ধে দেওয়া সেই ভিত্তিহীন ট্রান্সফার অর্ডারটি শুধু বাতিলই করা হয়নি, বরং তার এই অভাবনীয় সাহসিকতার পুরস্কার স্বরূপ তাকে এখন থেকে পুরো রাজ্যের পুলিশ রিফর্মস অ্যান্ড হিউম্যান রাইটস কমিশনের স্পেশাল চিফ ইনচার্জ হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে। ঐশী ফোনটা রেখেই আনন্দে কাঁদতে কাঁদতে সোজা হাসপাতালে গিয়ে পৌঁছল। মেঘলাকে ততক্ষণে আইসিইউ থেকে জেনারেল ওয়ার্ডে শিফট করা হয়েছে। সে এখন অনেকটাই সুস্থ এবং নিজের পায়ে হেঁটে বাথরুমে যেতে পারছে। নিজের আদরের দিদিতে দেখে মেঘলার মুখে এক চমৎকার হাসি ফুটে উঠল। ঐশী ছুটে গিয়ে তার বোনকে বুকের ভেতর শক্ত করে জড়িয়ে ধরল। পরবর্তী 1 মাসের মধ্যেই ফার্স্ট ট্র্যাক কোর্টে এই মামলার ঐতিহাসিক রায় ঘোষণা করা হল। কোর্ট সেই বদমাশ ইন্সপেক্টর রফিক শিকদারকে ক্ষমতার অপব্যবহার এবং হত্যার চেষ্টার দায়ে পাক্কা 5 বছরের সশ্রম কারাদণ্ড শোনাল। মূল হোতা জয়নাল মির্জার হল যাবজ্জীবন কারাদণ্ড, আর রাজসাক্ষী হওয়ার পরও ওই 2 কনস্টেবল মুন্টু ও বশিরকে পুলিশ ডিপার্টমেন্ট থেকে আজীবনের জন্য বরখাস্ত করা হল। কয়েকদিন পর হাসপাতাল থেকে রিলিজ পেয়ে মেঘলা বাড়ি ফিরে এলো। রাতের বেলা 3 মা মেয়ে বাড়ির ছাদের ওপর মাদুর বিছিয়ে একসাথে বসে গল্প করছিল। খোলা আকাশের দিকে তাকিয়ে মেঘলা হঠাৎ ঐশীর হাতটা ধরে খুব আবেগপূর্ণ গলায় বলল, দিদি, আমি ঠিক করেছি আমি আমার পড়াশোনাটা খুব ভালোভাবে শেষ করব। তারপর আমি এমন কিছু একটা করব যাতে এই সমাজে আর কোনো নিরীহ মানুষের সাথে কখনো এমন অন্যায় আর অবিচার না হয়। ঐশী পরম স্নেহে তার বোনের মাথায় হাত বুলিয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ রে পাগলি, তুইও একদিন আমার চেয়েও অনেক বড় এবং সৎ একজন অফিসার হবি। তোর জন্য এই দেশটা একদিন সত্যিই বদলে যাবে। আর ওদিকে শহরের অন্ধকার রাস্তাগুলোতে তখন নতুন এবং শিক্ষিত পুলিশ অফিসাররা অত্যন্ত নিষ্ঠার সাথে টহল দিচ্ছিল। সাধারণ মানুষ এখন আর ভয় নিয়ে নয়, বরং বুক ফুলিয়ে এবং সম্পূর্ণ অধিকার নিয়ে নিজেদের যে কোনো বিপদে সোজা থানায় গিয়ে ঢুকছিল। আর একজন সৎ ডিসির হাত ধরে একটি সমাজের এই যে অভাবনীয় পরিবর্তন, এটাই ছিল ঐশী আর তার পরিবারের সবচেয়ে বড় এবং সত্যিকারের জয়।